আসসালামু আলাইকুম। আজ 7 মে 2026 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে পিছু হটতে বাধ্য হলেন ট্রাম্প। শাপলা গণহত্যা নিয়ে চাঞ্চল্যকর যা হচ্ছে ট্রাইব্যুনালে। মমতা পদত্যাগ না করলে কি ঘটবে? শুরুতেই ইরান প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে পেশি শক্তি প্রদর্শনের নীতি থেকে আপাতত পিছু হটতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সামরিক শক্তি প্রয়োগ করে উন্মুক্ত করার পরিকল্পনা প্রজেক্ট ফ্রিডম ঘোষণার মাত্র 24 ঘন্টার মধ্যেই স্থগিত করেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা একে ট্রাম্পের বড় ধরনের কূটনৈতিক ও সামরিক পশ্চাৎপসরণ হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরের ঠিক এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার চীন সফরে পৌঁছেছেন। ঠিক একই দিনে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয়। সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির অধ্যাপক হুংদা ফ্যান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনো সুস্পষ্ট সামরিক পথ না থাকা এবং বিশ্বজুড়ে প্রবল চাপের মুখেই ট্রাম্প এই আপোস করতে বাধ্য হয়েছেন। অধ্যাপক ফ্যান মনে করেন, হুমকি দিয়ে জেতার পুরনো মার্কিন কৌশল এখানে কাজে আসেনি। আসন্ন ট্রাম্প শীর্ষ সম্মেলনের আগে উত্তেজনা কমানোর একটি বিশ্বব্যাপী চাহিদা ছিল। এছাড়া ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আস্থার সংকট প্রকট হওয়ায় বেইজিং এখন মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। চীন তার অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দেশ দুটির মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রের বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কৌশলগত স্বায়ত্তশাসন বা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার প্রবণতা আরও বাড়বে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কূটনীতি ব্যর্থ হলে ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ট্রাম্পের বেইজিং সফরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে আনতে চীন একটি বড় ধরনের ব্রেকথ্রু বা সমাধান বয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন আইপিবিসি জানিয়েছে, তেল আবিবের নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছে ইরানের সঙ্গে চলমান আলোচনা কিংবা সম্ভাব্য সমঝোতা কার্যকর কোনো ফল বয়ে আনবে না। তাদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল ইরানের মূল ভূখণ্ডে পুনরায় হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে। এই লক্ষ্য সামনে রেখে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকাও তৈরি করেছেন। জানা গেছে, ওই তালিকায় ইরানের বেশ কয়েকটি অপরিশোধিত তেল শোধনাগার এবং জ্বালানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইপিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তার মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে যে তারা ইরানের ওপর আবারও হামলা চালানোর পথ খুঁজছে এবং এই বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রয়েছে। এবার দেশের খবর। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে আগামী 14 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আবেদনে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী MH তামিম। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী 14 মে তাদের হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। এই মামলায় এখন পর্যন্ত 6 জন আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল।
2013 সালের 5 মে শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনার বিষয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে মোট 21 জনকে অভিযুক্ত করা হয়েছে। 2013 সালের 5 মে শাপলা চত্বর হত্যাযজ্ঞে ইন্টারনেট ও দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ সহ সেদিন যারা ভূমিকা রেখেছেন তারাও মামলার আসামি হবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, শাপলা চত্বরের হত্যার ঘটনাকে পরিকল্পনা মাফিক ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা। এজন্য তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি আরও বলেন, আজকে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতৃবৃন্দ এই মামলা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য ট্রাইব্যুনালে আসছিলেন। মামলাটি ইনভেস্টিগেশন ও এর অগ্রগতি সম্পর্কে তারা আমাদের কাছে জানতে চেয়েছেন। তাদের থেকেও অনেকগুলো বিষয় আমরা জানতে চেয়েছি। ইতোমধ্যে আমাদের তদন্তের যে অগ্রগতি যতটুকুন আমাদের পক্ষ থেকে আমরা ইনভেস্টিগেশনটা করতে পেরেছিলাম সেগুলো তাদেরকে অবহিত করেছি এবং তাদের কাছে আরও অধিকতর কিছু তথ্য আমরা পেয়েছি। আমিনুল ইসলাম বলেন, গতকাল এই দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন অর্গানাইজেশন, মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। যেমন 71 টেলিভিশনের ফারজানা রূপা তার সমীকরণ নামক একটি অনুসন্ধান রিপোর্ট প্রচার করেছেন। সেখানে আমরা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির একটি ইন্টারভিউ পেয়েছি। সেখানে বিবিসির সাংবাদিকদের একটা বক্তব্য আমরা পেয়েছি। এছাড়া মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতা আমরা পাচ্ছি। সেখানে একজন সাংবাদিক বলছিলেন যে উনি সরেজমিনে দেখেছেন, ছবি তুলেছেন, কিন্তু কোনো হতাহতের ঘটনা দেখেননি। এরকম কিছু উদ্ভট ভিত্তিহীন মিথ্যা তথ্য তিনি প্রচার করেছেন। তখন ফারজানা রূপা সমীকরণ নামীয় যে অনুসন্ধানী রিপোর্টটা করেছেন সেটি আমাদের কাছে মনে হয়েছে যে একেবারে ঘটনার পরপরই যেখানে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটল সেটাকে একেবারেই ভিন্ন খাতে নেবার জন্য তিনি কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টটা তিনি জাতির সম্মুখে সারা দুনিয়াতে এটা প্রচার করে দিলেন। মূলত প্রকৃত ঘটনাকে তিনি আড়াল করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে এই যে বিষয়টা তৎকালীন 71 টেলিভিশনের এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা তাদের যে একটা ভূমিকা ছিল হেফাজতে ইসলামের এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে এটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ এই কাজটা করেছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে এই মামলার ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা খুব প্রয়োজন। এই কারণে আজকে আমরা মোজাম্মেল বাবু, যিনি ইতোমধ্যে বোধহয় জেলে আছেন, এবং দীপু মনি, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনিও ইন্টারভিউ দিয়ে একেবারে শেখ হাসিনার অবিকল কথাটা বলেছেন। তাহলে দুইজনের বক্তব্য একরকম হয় কেমন করে? তিনিও কিন্তু একই রকম বলছেন, রক্তমাখা তাদের শরীর, রং মেখে বসেছিল, টুপি পাঞ্জাবি পরে এমনভাবে বসেছিল পুলিশ আসছে দৌড় দিয়েছে। তারপরে বিদেশি সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন যেখানে একেবারেই হেফাজতে ইসলামের এই ঘটনাকে ভিন্ন খাতে তিনি প্রবাহিত করলেন। তাতে মনে হচ্ছে যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার আনুষ্ঠানিকভাবে ডক্টর হাফিজুর রহমানের নাম ঘোষণা করেন। সমাবেশে মিয়া গোলাম পারওয়ার বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী ও জনবহুল সিটি কর্পোরেশন। নগরবাসী একটি সৎ, দক্ষ, জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তিনি দাবি করেন, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ডক্টর হাফিজুর রহমান একজন গ্রহণযোগ্য প্রার্থী। তার নেতৃত্বে গাজীপুর সিটিতে ইতিবাচক ও মৌলিক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, ডক্টর হাফিজুর রহমান এর আগে গাজীপুর 6 আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি নেন। সে সময় আমিরে জামাতের আহ্বানে সাড়া দিয়ে তিনি তুরস্কে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত চাকুরি ছেড়ে দেশে ফিরে আসেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনীর মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 100 অর্থাৎ 100 এই নাম্বারটি যদি মনে রাখেন তাহলে আপনার সুবিধা হবে। অনেক সময় আমরা মোবাইল সেবা গ্রহণ করতে গিয়ে বিপত্তির মধ্যে পড়ি। প্রত্যেকেই আমরা মোবাইল ব্যবহার করি। ধরুন আমি গ্রামীণ ফোন, বাংলা লিংক এসব ব্যবহার করছি,
এই অপারেটরগুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো বিপত্তিতে পড়ি তাহলে সংশ্লিষ্ট অপারেটরের কল সেন্টারে আমরা যোগাযোগ করি। অনেক সময় কল সেন্টারে যোগাযোগ করেও আমরা প্রতিকার পাই না। তখন কি করবেন? বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মানে বিটিআরসির 100 এই নম্বরে ফোন করে অভিযোগ জানালে প্রতিকার পেতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যোগাযোগ নির্বিঘ্ন হোক এই প্রত্যাশায় থাকলো। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। বৃহস্পতিবার রাত 12টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ। এদিকে বিধানসভা ভোটে পরাজয়ের পরেও একে পরাজয় বলে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা করেছেন। মমতা পদত্যাগ না করলেও 8ই মে এমনিতেই বিধানসভা ভেঙে যাবে, পদ হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব ঠিক করেছেন আগামী 9 মে শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন তাদের মন্ত্রীরা শপথ নেবেন। তারপর কি হবে? তৃণমূল নেত্রী তার অবস্থানে অনড় থাকলে আগামীকাল 8 মে শুক্রবার অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার শপথ গ্রহণের আগের 24 ঘন্টা কিভাবে পরিচালিত হবে পশ্চিমবঙ্গ, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠছে জনমনে। ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হয়, যার প্রাথমিক ধাপ হল বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ফলে ভোটের ফলাফল ঘোষণার সময়ে শাসক দল তাদের পরাজয় নিশ্চিত জানতে পারার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে পদত্যাগ করে আসেন। সংসদীয় রাজনীতিতে এটা একটা সাংবিধানিক সৌজন্যর প্রকাশ। রাজ্যপাল তখন নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করার অনুরোধ জানান। নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে তিনি কাজ চালান, কিন্তু কেয়ারটেকার মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও একই রীতি প্রচলিত, কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি তো আলাদা। তবে ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপালের সদিচ্ছায় একটা রাজ্য সরকার গঠিত হয়। আইন অনুযায়ী আজ 7 মে বৃহস্পতিবার 12টা 1 মিনিটে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর আর এক মুহূর্ত বিদায়ী সরকার থাকতে পারেন না। তাই রাজ্যপাল রাজ্যে সাংবিধানিক ব্যবস্থার অচলাবস্থার কারণ দেখিয়ে 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মানেই রাজ্যের সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর পদের বিলুপ্তি ঘটা। ফলে মমতা পদত্যাগ না করলে আজ বৃহস্পতিবার 12টা 1 মিনিট থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। জানা গেছে এরকম পরিস্থিতিতে 1 বা 2 দিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসনই সবচেয়ে সম্ভাব্য পরিণতি। ফলে বিজেপি সরকারের শপথ গ্রহণের আগে একদিনেরও কম সময়ের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে রাজভবন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে হেরে গেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনো অনড় তিনি। তৃণমূলের এই নেত্রী আবারও বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই সেই দিনটি হোক একটি কালো দিন। কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে থেকে ওই মন্তব্য করেন মমতা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর দল যখন শপথ নেবেন ঠিক সে সময় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। এ সময় মমতা আরও বলেন, আমি মানুষকে বিশ্বাস করি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্ত আছেন। আমার আজ হাসি পাচ্ছে, নৈতিকভাবে আমি ওদের হারিয়ে দিয়েছি। নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও ঘোষণা দিয়েছেন মমতা। তবে ক্ষমতা চলে গেলে মামলা দেখবেন, আইনজীবী হিসেবে আদালতে প্র্যাকটিস করবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকটিস করব। নানা কেস যা হচ্ছে, আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র, বিমান ব্যানার্জি সবাই আইনজীবী হিসেবে মামলা দেখব। এদিকে মমতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা দেয়ায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলেও জানা গেছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।